নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা মৃন্ময়ী। আজ প্রথম পর্ব। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু হচ্ছে মৃন্ময়ী। আমার বাবার নাম মইনু মিয়া। খুবই হাস্যকর নাম। কাঠমিস্ত্রি বা দর্জিদের এরকম নাম থাকে। আমার দাদা যান দর্জি ছিলেন এবং তিনি তার মতো করেই ছেলের নাম রেখেছেন। তিনি স্বপ্নেও ভাবেননি তার ছেলে গিরায় হিসাব না করে ন্যানোমিটার পিকো সেকেন্ডে হিসাব করবে। আমার বাবা মইনু মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে জীবন শুরু করেন। এখন অবশ্যই তার নাম মাইন খান। সেকেন্ড ইয়ারে পড়ার সময়ই তিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে এফিডাভিট করে নাম বদলেছেন। তবে তার রক্তে দর্জির যে ব্যাপারটা পৈতৃক সূত্রে চলে এসেছে তা এখনও আছে। আমার বাবা মাইন খান বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে গার্মেন্টসের কারখানা দিয়েছেন। গার্মেন্টসের নাম মৃন্ময়ী অ্যাপারেলস। মৃন্ময়ী আমার নাম। ভালো নাম মৃন্ময়ী, ডাকনাম মৃ। আমার ভাবতে খুবই খারাপ লাগে যে বিদেশি লোকজন বাবার গার্মেন্টস ফ্যাক্টরির শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের ঘাড়ের সঙ্গে যে স্টিকার লেগে আছে সেখানে লেখা মৃন্ময়ী। অচেনা মানুষের গায়ের ঘামের গন্ধে আমাকে বাস করতে হচ্ছে। বাবা যেমন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে উঠে এফিডাভিট করে তার নাম বদল করেছিলেন, আমি নিজেও তাই করব। অন্য কোনো নাম ঠিক করব, যে নাম কেউ ঘাড়ে করে ঘুরে বেড়াবে না। আমি মনে মনে নাম খুঁজে বেড়াচ্ছি। বাবাকেও একদিন বললাম, বাবা, আমাকে সুন্দর একটা নাম রেখে দাও তো, আমি ঠিক করেছি নাম বদলাবো। বাবা বিস্মিত হয়ে বললেন, মৃন্ময়ী তো খুব সুন্দর নাম। নামটায় ঘামের গন্ধ বাবা। ঘামের গন্ধ মানে কি বুঝিয়ে বলতো, তোর সব কথা বোঝার মতো বুদ্ধি আমার নেই। পরে এক সময় বুঝিয়ে বলবো, আজ না। না, এখনই বল, মৃন্ময়ীর সঙ্গে ঘামের সম্পর্ক কি? বাবা চোখ থেকে চশমা খুলে তাকিয়ে রইলেন। খুব অবাক হলে তিনি এই কাজটা করেন, চোখ থেকে চশমা খুলে ফেলেন। আমার ধারণা তিনি এই কাজটা করেন যাতে অন্যরা তার বিস্মিত দৃষ্টি দেখতে পায়। আমার বাবা খুবই বুদ্ধিমান একজন মানুষ। 1 থেকে 10-এর মধ্যে যদি বুদ্ধি স্কেল করা হয়, এই স্কেলে বাবার বুদ্ধি হবে 13। 10-এর চেয়েও 3 বেশি। বাবাকে বিচার করতে হলে স্কেলের বাইরে যেতে হবে। এটা তিনি নিজে ভালো করে জানেন। তার মধ্যে সূক্ষ্ম একটা চেষ্টা থাকে যেন অন্যরাও ব্যাপারটা চট করে ধরে ফেলতে পারে। মাঝে মাঝে অতিরিক্ত বুদ্ধিমান মানুষকে বোকা বোকা লাগে। বাবাকে আজ সেরকমই লাগছে। তিনি গা দুলিয়ে হাসার চেষ্টা করছেন। হাসিটা মনে হচ্ছে ঠোঁট থেকে নেমে এসে শূন্যে ঝুলছে। এই হাসির আমি নাম দিয়েছি ঝুলন্ত মাকড়সা হাসি। মাকড়সা যেমন সুতা ধরে নিচে নামতে থাকে, আবার উপরে ওঠে, আবার খানিকটা নিচে নেমে যায়, এই হাসিও সেরকম। মাঝে মাঝে হাসি উঠছে, মাঝে মাঝে নামছে। ব্যাপারটা বাবাও বুঝতে পারছে। তারপরও এই বোকা হাসি থেকে বের হতে পারছেন না। আমার ধারণা তিনি নিজের উপর খানিকটা রেগেও গেছেন। মনের ভেতর চাপা রাগ, মুখে নকল ঝুলন্ত মাকড়সা হাসি, সব মিলিয়ে খিচুড়ি অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক মৃন্ময়ী অ্যাপারেলসের এমডি মাইন খান সাহেবকে দেখে আমার খানিকটা মায়াই লাগছে। বাবার ভিতর এই খিচুড়ি অবস্থা তৈরি করেছেন তার অতি ঘনিষ্ঠ বন্ধু আজহার উদ্দিন। প্রায় 6 ফুটের কাছাকাছি একজন মানুষ, অতিরিক্ত রোগা। লম্বা এবং রোগা মানুষরা সাধারণত খানিকটা কুঁজো হয়ে হাঁটেন। ইনি হাঁটেন বুক টান করে। হাঁটা অবস্থায় তাকে দেখলে মনে হবে একটা সরল রেখা হেঁটে চলে যাচ্ছে। তার ঘাড়েও খানিকটা সমস্যা আছে। তিনি ঘাড় কাত করে পাশের জনকে দেখতে পারেন না, তাকে পুরো শরীর ঘোরাতে হয়। তখন তাকে আর মানুষ মনে হয় না, মনে হয় রোবট সিগন্যাল পেয়ে ঘুরছে। আজহার মিয়া নানান ধরনের ব্যবসা করেন। এই সব ব্যবসার প্রায় সবই 2 নম্বরই। বাড্ডায় তার একটা কারখানা আছে, সেখানে নকল শ্যাম্পু তৈরি হয় এবং বিদেশি বোতলে ভর্তি হয়ে বাজারে বিক্রি হয়।
একবার তিনি টেলিফোন করে আমাকে বললেন, মৃন্ময়ী মা শোনো, ইংল্যান্ডের একটা শ্যাম্পু আছে, পেন্টিন না কি যেন নাম, ওইটা কিনবে না? আমি বললাম, কেন, আপনার কারখানায় তৈরি হচ্ছে? আজহার চাচা বিরক্ত হয়ে বললেন, এত কথা বলার দরকার কি, কিনতে না করছি কিনবে না। আজহার চাচা গোপন পথে চালনা পটে বিদেশি সিগারেট আনেন, মদ আনেন। তিনি নিজে মদ সিগারেট কিছুই খান না, অতি আল্লাভক্ত মানুষ। রমজান মাস ছাড়াও প্রতি মাসে ৩-৪ দিন রোজা থাকেন। বৃদ্ধ বয়সে শরীর নষ্ট হয়ে গেলে রোজা থাকতে পারবেন না, এই কারণেই আগেভাগে রোজা রেখে ফেলা। তবে বাবার জন্য প্যাকেটে করে বোতল প্রায়ই নিয়ে আসেন। আমাদের ঘর ভর্তি হয়ে গেছে নানান সাইজের বোতলে। এর অনেকগুলোতে পানি ভরে মানি প্ল্যান্ট লাগানো হয়েছে। বিদেশি মদের বোতলে মানি প্ল্যান্ট খুব ভালো হয়। আজহার চাচা উমরা হজ করতে গিয়েছিলেন মক্কা শরীফ। সেখান থেকে বাবার জন্য একটা উপহার নিয়ে এসেছেন। উপহারের প্যাকেট হাতে নেওয়ার পর থেকেই আমার বুদ্ধিমান বাবা বোকার মতো হাসছেন। তার চোখ মুখও কেমন যেন বদলে গেছে। উপহারটা হলো কাফনের কাপড়। আজহার চাচা বাবার দিকে তাকিয়ে খুবই আন্তরিক ভঙ্গিতে বললেন, নবীজির কবর মোবারক ছোঁয়া এনেছি। 3 সেট আনলাম, আমার জন্য 1 সেট, আমার শ্বশুরমশাইয়ের জন্য 1 সেট, আর তোমার জন্য 1 সেট। বাবা বললেন, ভালো করেছো, অতি উত্তম করেছো। আজহার চাচা বললেন, ধর্মকর্মের দিকে তোমার টান তো সামান্য কম, এই জন্য ইচ্ছা করেই কাফনের কাপড়টা আনলাম। চোখের সামনে এই জিনিস থাকলে পরলোকের চিন্তা মাথায় আসে না। তাছাড়া চলে যাওয়ার সময় তো আমাদের হয়েই গেছে। তোমার কত চলছে, 52 না 3? 2। তাহলে তো খবর হয়ে গেছে, সিগন্যাল ডাউন। আজরাইলকে নিয়ে ট্রেন রওনা দিয়েছে, মেল ট্রেন, পথে থামবে না। বাবা শুকনো গলায় বললেন, ঠিক বলেছ। আজা চাচা বললেন, কাপড়টা পছন্দ হয় কিনা দেখো, সাধারণ মার্কিন লং ক্লথ না, হাই কোয়ালিটি পপলিন। সৌদি রাজপরিবারের সবারই কাপড়ের কাফন হয়, খোঁজ খবর নিয়ে কিনেছি। মনে হয় অনেক ঝামেলা করেছো। পছন্দ হয়েছে কিনা বলো, এইসব গিফট সবাই আবার সহজে নিতে পারে না। আমার শ্বশুরমশাই তো খুবই রাগ করলেন, আমাকে কিছু বলেননি, আমার শাশুড়ি আমার সঙ্গে গজগজ করছেন। তুমি আবার রাগ করনি তো? বাবা গা দুলিয়ে নকল হাসি হাসতে হাসতে বললেন, রাগ করার কি আছে। তার মুখের হাসি আরও ঝুলে গেল। আজা চাচা আমার দিকে তাকিয়ে বললেন, মা মৃন্ময়ী, তোমার জন্য সামান্য উপহার আছে, মক্কার মিষ্টি তেঁতুল আর একটা তসবি। আমি বললাম, থ্যাংক ইউ চাচা। তসবিরের গুটিগুলা প্লাস্টিকের না, আকিক পাথরের। তুমি জানো কি না জানি না, আকিক পাথর হলো আমাদের নবীজির খুব পছন্দের পাথর। পবিত্র কোরআন মজিদেও আকিক পাথরের উল্লেখ আছে। তেঁতুলে একটু খেয়ে দেখো তো মা, চিনির মতো মিষ্টি। 1 বোতল জমজমের পানিও এনেছি, ভালো জায়গায় তুলে রাখো। অসুখ বিসুখ হলে চা চামচের 1 চামচ খাবে, তবে খেতে হবে খুবই আদবের সঙ্গে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে না, বসে খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে। ভালো কথা, নাপাক অবস্থায় খাবে না। আমি বললাম, আপনি কি চা খাবেন চাচা? আপনার তো মনে হয় ঠান্ডা লেগে গেছে, আদা দিয়ে 1 কাপ চা নিয়ে আসি। নিয়ে আয় 1 কাপ চা। সন্ধ্যার পর চা খেলে আমার অবশ্যই ঘুমের সমস্যা হয়। ঠিক আছে, তুই যখন বলছিস। তুই তো জানিস না মা, তোকে অত্যন্ত পছন্দ করি। নবীজির রওজা মোবারকে যে কজনের জন্য দোয়া করেছি, তুই আছিস তাদের মধ্যে। চা নিয়ে আয়, খেয়ে বিদায় হই। আজহার চাচা একটু আগে আমাকে তুমি তুমি করে বলছিল, এখন তুই তুই করছেন। এর মানে হলো তিনি এখন আমার প্রতি খুবই মমতা পোষণ করছেন। বাবাকেও মাঝে মধ্যে তিনি তুই বলার চেষ্টা করেন, বাবা পাত্তা দেন না। আমি বললাম, রাতে খেয়ে যান না চাচা, আপনার প্রিয় তরকারি রান্না হয়েছে। আজহার চাচা অবাক হয়ে বললেন, আমার যে প্রিয় তরকারি আছে তাই তো জানি না। আমার প্রিয় তরকারি কি? ছোট মাছ দিয়ে সজনা। তুই মনে করে বসে আছিস? আশ্চর্য কাণ্ড, কবে তোকে বলেছিলাম? আমার নিজেরই তো মনে নাই। মাইন, দেখছো, তোমার এই মেয়ে তো বড়ই আশ্চর্য। আচ্ছা,
ঠিক আছে, রাতের খানা খেয়েই যাই। বাবা বিরক্ত মুখে তাকাচ্ছেন। হাজার টাজার রাতে ভাত খাওয়ার জন্য থেকে যাওয়ার ব্যাপারটা তিনি মোটেই পছন্দ করছেন না। বুদ্ধিমান মানুষ অল্প বুদ্ধির মানুষদের সঙ্গ পছন্দ করে না। অল্প বুদ্ধির মানুষদের দিয়ে অনেক কাজ আদায় করা যায় বলেই তাদের সহ্য করা হয়। ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য একসময় আজার চাচার বুদ্ধি, পরামর্শ এবং অর্থের বাবার প্রয়োজন ছিল। এখন প্রয়োজন নেই। আজার চাচা ব্যাপারটা বুঝতে পারছে না। তার হয়তো ধারণা হয়েছে বাবা তার হজের গল্প খুবই আগ্রহ নিয়ে শুনছেন। বাবার চোখে মুখে মোটা দাগের বিরক্তি কিছুই আজার চাচা চোখে পড়ছে না। তিনি বাবার দিকে ঝুঁকে এসে হজের গল্প শুরু করলেন। কাবা তোয়াফের সময় কি ঘটনা ঘটল শোনো। আমার পাশাপাশি হাঁটছে এক আফ্রিকান মহিলা, 4-5 মণ ওজন, হাতির মতো থপথপ শব্দ করে হাঁটে, পায়ের উপর পাড়া দেয়, কোনোই দিয়ে গুঁতো দেয়, পিঠে ধাক্কা দেয়। আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে তো আমি মেয়ে ছেলের সঙ্গে ঝগড়া করতে পারি না। এমন বিপদে পড়লাম, দোয়া টোয়া সব ভুলে যাচ্ছি। কিছুক্ষণ পরে দেখি এই মহিলা আমার দিকে তাকিয়ে মুখ বাঁকা করে বলল, ছেড়েং ছেড়েং। একটু পরপর বলে, বলে আবার মুখ বাঁকা করে হাসে। ছেড়েং মানে কি জানি না, নিশ্চয়ই কোনো গালাগালি টালাগালি। মইন, তুমি কি ছেড়েং শব্দের মানে জানো? বাবা গম্ভীর গলায় বললেন, ইদ্দিশ ভাষায় ছেড়েং মানে হলো সরু। যেমন ধরো ছেড়েঙ্গা, গা হলো নদী, ছেড়েঙ্গা হলো সরু নদী। তোমার রোগা পাতলা চেহারা দেখে রসিকতা করছিল। চিন্তা করো অবস্থা, কাবা ঘরে বসে ঠাট্টা মশকরা শুরু করেছে। কাবা শরীফের কাছে এসে মানুষ আল্লাহর ভয়ে ভীত হয়, আমি এক মেয়ে ছেলের ভয়ে ভীত হয়ে গেলাম। বাবা বললেন, ভীত হওয়ার কি আছে? আজা চাচা বললেন, তুমি কিছু জানো না বলে এমন কথা বলতে পারলে। এই মহিলা যদি একবার ধাক্কা দিয়ে ফেলে দিত তাহলে আর আমাকে উঠতে হতো না। হাজার হাজার হাজি আমার গায়ের উপর দিয়ে হেঁটে চলে যেত, ইনস্ট্যান্ট ডেথ। বহু মানুষ এইভাবে মারা গেছে। যাই হোক, ওই মহিলাকে কিভাবে শায়েস্তা করেছি শোনো। ভুল বললাম, শায়েস্তা আমি করি নাই, আমাকে কিছু করতে হয় নাই, ব্যবস্থা আল্লাহ পাকি নিয়েছেন। আমি উশিলা মাত্র। এই ঘটনাও বিস্ময়কর। আজার চাচা এই পর্যন্ত বলে আমার দিকে তাকিয়ে বললেন, মা তুই এখন একটু অন্য ঘরে যা, গল্পের এই অংশটা তো শোনা ঠিক না। আমি বললাম, অশ্লীল নাকি চাচা? শ্লীল অশ্লীল কিছু না, সব গল্প সবার জন্য না। মা তুই যা তো, আমাকে আদা চা খাওয়াবি বললি, আদা চা কই? আমি বললাম স্টোরির আসল মজার জায়গাটা না শুনে আমি নড়ব না চাচা। আমি একটা আন্দাজ করেছি, দেখি আন্দাজটা মেলে কিনা। মৃন্ময়ী মা, যা রান্নাঘরে যা। আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে মা নিচু গলায় আমাদের বুয়া তোস্তুরি বেগমকে শায়েস্তা করছেন। তোস্তুরি কি অপরাধ করেছে বোঝা যাচ্ছে না। মায়ের শাসানি শুনে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু করেছে, যদিও তোস্তুরি বেগমের ভয়ঙ্কর কোনো অপরাধ করার ক্ষমতা নেই। সবচেয়ে বড় অপরাধ যা সে নিয়মিত করে তা হলো তরকারিতে লবণ বেশি দেয়, তারপর সেই লবণ কমানোর জন্য কাঠ কয়লা দেয়। লবণের তাতে কোনো 19-20 হয় না, খেতে বসে কই মাছের সঙ্গে এক টুকরো কয়লা উঠে আসে। মা আমাকে দেখে বিরক্ত মুখে বললেন, মৌলানা গেছে? আমি বললাম, জাননি। এখনো জাননি মানে কি? 6টার সময় এসেছে, এখন বাজে 8টা। বাড়িতে গিয়ে এশা নামাজ পড়বে না? মানুষ এমন বেয়াক্কেল হয় কিভাবে? আর কতক্ষণ থাকবে? আরও 2 ঘন্টা থাকবেন। তুমি দেখা করে এসো না। আমি কেন দেখা করব? দেখা করলেই উপহার পাবে। উনি সবার জন্য উপহার নিয়ে এসেছে। আমার জন্য এনেছে আকিক পাথরের তসবি, আরবের মিষ্টি তেঁতুল। তোর বাবার জন্য কি এনেছে? বাবার জন্য খুব ইন্টারেস্টিং জিনিস এনেছে, তুমি কল্পনাও করতে পারবে না এমন জিনিস। বাবা যা খুশি হয়েছেন, আনন্দে ঝলমল করছেন। উপহার কোলে নিয়ে বসে আছেন, এখন দাঁত বের করে হাসছেন। মা উত্তেজিত গলায় বললেন, কার্পেট নাকি? ওখানে খুব ভালো পার্সিয়ান কার্পেট পাওয়া যায়। আমার বান্ধবী রীতা হজ করতে গিয়ে একটা বেড সাইজ কার্পেট এনেছিল, কি যে সুন্দর।
উপহার, গিফট এই জাতীয় শব্দগুলো শুনলেই মা কেমন যেন উত্তেজিত হয়ে পড়েন। আমি বললাম, কার্পেট না, অন্য কিছু। সেটা কি? 5টা প্রশ্ন করে বের করে নাও, হিংস দিচ্ছি। এটা একটা পরিধেয় বস্ত্র, তবে যে পরিধান করে সেই বস্ত্র চোখে দেখতে পারে না। এত কথা পেঁচাচ্ছিস কেন? জিনিসটা কি বল। জিনিসটা দেখে তোমার চোখ যদি কপালে না ওঠে, তাহলে আমি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করিয়ে আমার নাম বদলে ফেলবো। মৃন্ময়ী বদলে নাম রাখবো ঘৃণময়ী। আমার ডাকনাম তখন মৃ থাকবে না, ডাকনাম হবে ঘৃ। এত কথা বলিস না তো। মা কৌতূহল সামলাতে পারছেন না, বসার ঘরের দিকে রওনা হলেন। আমি বললাম, সদ্য হজ ফেরত মানুষের কাছে যাচ্ছ, স্লিভলেস ব্লাউজ পরে যাওয়াটা কি ঠিক হবে? মা রাগী গলায় বললেন, পাগলের মতো কথা বলছিস কেন? এটা স্লিভলেস ব্লাউজ। হাতা বেশি ছোট তো, সেই জন্য বললাম। তোর বাবার সঙ্গে তো তুই এত ফাজলামি করিস না, আমার সঙ্গে কেন করিস? আমি তোর বান্ধবীও না, বয়ফ্রেন্ডও না। আমি মিষ্টি করে হাসলাম। কেউ যখন হাসে সে বুঝতে পারে না তার হাসি কেমন হচ্ছে। আমি বুঝতে পারি, কারণ আমি আমার সব হাসি আয়নার সামনে দাঁড়িয়ে দিনের পর দিন দেখেছি। হ্যাঁ, কোনো সময় পেলে দেখি কোন হাসিতে আমাকে কেমন দেখায় তা আমি জানি। আমি মোটামুটি 5 ক্যাটাগরির হাসি রপ্ত করেছি। 1, নন কমিটাল হাসি, এই হাসিতে কিছুই বোঝা যাবে না। 2, দুঃখময় হাসি, মন কষ্টে ভেঙে যাচ্ছে কিন্তু মুখে হাসি। 3, বিরক্ত হাসি, অন্যের বোকামি দেখে বিরক্তির হাসি। 4, আনন্দের হাসি, এই হাসি খুব সাধারণ, কোনো বিশেষত্ব নেই। 5, মোনালিসা হাসি, বিশেষ কারোর জন্য। মা চলে যাবার সঙ্গে সঙ্গে কস্তুরী বেগম বলল, আফা, কদবেলের ভর্তা খাইবেন? আমি বললাম, না। দিন 10 আগে একবার কদবেলের ভর্তা খেয়ে বলেছিলাম, বাহ, খেতে চমৎকার তো। এরপর থেকে রোজই সে 2-3 বার করে জিজ্ঞেস করে, আফা, কদবেলের ভর্তা খাইবেন? কস্তুরী বেগম, আজ রাতের খাবার কি? ইলিশ মাছের ডিমের ভাজি, ইলিশ মাছ আর পটলের তরকারি, ইলিশ মাছের মাথা আর কাঁটা কুঁটা দিয়ে লাউ। ইলিশে ইলিশে দেখি ধুল পরিমাণ। ইলিশের একই অঙ্গে এত রূপ। সজনে দিয়ে ছোট মাছের কোনো তরকারি রান্না হয়নি? যে না, রান্না করা যাবে না। ফ্রিজে ছোট মাছ আছে, কিন্তু সইজনা নাই। সজনে আনিয়ে দেবার ব্যবস্থা করছি, অতি দ্রুত ছোট মাছের তরকারি রান্নার ব্যবস্থা করো। যে আচ্ছা। তোমার জন্য একটা উপহার আছে, আকিক পাথরের তসবি, মক্কা শরীফের জিনিস, এই নাও। এখন নিতে পারবো না আফা, অজু নাই। টেবিলের উপর রেখে দিচ্ছি, অজু করে এসে একসময় নিয়ে নিও। কস্তুরী বেগম আনন্দিত মুখে ঘাড় কাত করল। আমার পরিচিত খুব কম মানুষকেই আমি পছন্দ করি। কস্তুরী বেগম সেই অল্প সংখ্যক মানুষের একজন। তার মধ্যে মাতৃভাব অত্যন্ত প্রবল। সে যখন আমার সঙ্গে কথা বলে তখন মনে হয় মা তার ছোট মেয়ের সঙ্গে কথা বলছে, মেয়ের প্রতিটি আবদার শুনে মজা পাচ্ছে। আবার কস্তুরী বেগম যখন মার সঙ্গে কথা বলে তখন মনে হয় সে তার রাগী বড় মেয়ের সঙ্গে কথা বলছে। বড় মেয়ে অন্যায়ভাবে কথা বলছে তা সে বুঝতে পারছে, বুঝতে পেরেও কি আর করা, হাজার হলেও মেয়ে। সজনে ডাঁটার কি ব্যবস্থা করা যায় অতি দ্রুত ভাবার চেষ্টা করছি। ভাইয়া বাসায় থাকলে কোনো সমস্যা নেই, যেখান থেকে হোক সে সজনে ডাঁটা জোগাড় করবে। কাঁচা বাজার বন্ধ থাকলে কোনো সজনে গাছের খোঁজ বের করে আনবে, গাছ থেকে পেরে আনবে। মুশকিল হলো এই সময় ভাইয়ার বাসায় থাকার কোনোই কারণ নেই। রাত বাজে মাত্র 8টা। ভাইয়া এখন কি একটা কম্পিউটারের কোর্স নিচ্ছে। বাংলাদেশ এক এক সময় এক এক দিকে ঝুঁকে পড়ে। এখন ঝুঁকেছে ইউনিভার্সিটি এবং কম্পিউটারের দিকে। পাড়ায় পাড়ায় ইউনিভার্সিটি, দোতলা বাড়ি, দোতলায় ইউনিভার্সিটি ক্লাস, একতলায় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। গ্যারেজে ভাইস চ্যান্সেলর সাহেবের অফিস। সেই ঘরে রং জ্বলে যাওয়া কার্পেট আছে। ঘর ঘর শব্দ হয় এমন এসি আছে। এসিতে গ্যাস নেই, বাতাস ঠান্ডা হয় না।
একটা এসি চলছে, বিকট শব্দ হচ্ছে, এটাই যথেষ্ট। ভাইস চ্যান্সেলর সাহেবের ইজ্জত তো রক্ষা হচ্ছে। একইভাবে শুরু হয়েছে কম্পিউটারের দোকান। যে দোকানের নাম আগে ছিল দিলখুশ চটপটি হাউস, তার এখন নাম দিল.com কম্পিউটার হেভেন। ভাইয়া যে কম্পিউটার কোম্পানিতে কাজ শিখছে, সেই কোম্পানির নাম ইন্টারনেট নেট। কোর্স শেষ হওয়ার পর এই কোম্পানি ইন্টারনেটের মাধ্যমে সব ছাত্রকে বিদেশে চাকরি জোগাড় করে দেবে। এই কোম্পানির ক্লাস দুটো ব্যাচে হয়। সেকেন্ড ব্যাচের ক্লাস শুরু হয় রাত 8টার পর। ভাইয়ার ফিরতে ফিরতে রাত 12টা-1টা বাজে। আগে খাবার টেবিলে তার ভাত ঢাকা দেওয়া থাকতো। সে ঠান্ডা কড়কড়ে ভাত খেয়ে নিঃশব্দে শুয়ে পড়ত। অন্যদের ডিস্টার্ব হবে এই জন্য খাবার ঘরের বাতি পর্যন্ত জ্বালত না। বারান্দার বাতির আলো তার জন্য যথেষ্ট। ভাত খেয়ে এঁটো বাসন থালা সে টেবিলে রেখে দিত না। সব কিছু ধুয়ে মুছে মিটসেফে তুলে রেখে যেত, যাতে সকালে বাবা না বুঝতে পারে যে রাতে কেউ খেয়েছে। গত বুধবার থেকে বাবার হুকুমে টেবিলে ভাত রাখা বন্ধ হয়েছে। বাবা কঠিন গলায় বলেছেন, ভদ্রলোকের বাড়িতে একটা সিস্টেম থাকবে। রাত 2টার সময় বাড়ির বড় ছেলে একা একা ভাত খাবে? এসব কি? এটা কি পাইস হোটেল? রাত 11টার মধ্যে বাড়ি ফিরলে খাবার আছে। 11টার পর কেউ যদি আসে, তাকে বাইরে থেকে খেয়ে আসতে হবে। ফ্রিজ খুলে এটা সেটা যে খেয়ে ফেলবে তাও হবে না। ফ্রিজ খোলা যাবে না। এই হুকুম আমার জন্য প্রযোজ্য। আমি রাত 11টার মধ্যে না ফিরলে আমার জন্য খাবার থাকবে না। ভাগ্য ভালো, ভাইয়া তার ঘরে। দরজা খোলা, বাতি নিভিয়ে সে শুয়ে আছে। আমি ঘরে ঢুকতে সে বলল, বাতি জ্বালাবি না, খবরদার। বাতি নিয়ে ভাইয়ার কিছু সমস্যা আছে। ইলেকট্রিকের আলো তার নাকি চোখে লাগে, চোখ কড়কড় করে, চোখ দিয়ে পানি পড়ে। বেশিরভাগ সময় ভাইয়া তার ঘরে বাতি নিভিয়ে থাকে। বারান্দার আলোই নাকি তার জন্য যথেষ্ট। আমি বাতি জ্বালালাম। ভাইয়া বিরক্ত মুখে উঠে বসতে বসতে বলল, কি চাস? আমি সহজ গলায় বললাম, সজনে চাই। ছোট মাছ দিয়ে সজনের তরকারি রান্না হবে। তুমি অতি দ্রুত সজনে কিনে আনবে। এই নাও টাকা, 20 টাকায় হবে না? শার্ট গায়ে দিতে দিতে ভাইয়া টাকাটা নিল। অন্য যে কোনো ছেলের সঙ্গে এইখানেই ভাইয়ার তফাৎ। অন্য যে কোনো ছেলে বলতো, এত রাতে সজনের তরকারি কেন? সজনে এমন কোনো তরকারি না যে রাত দুপুরে খুঁজে এনে রাঁধতে হবে। ভাইয়াকে কোনো কিছু করতে বললে সে সেই বিষয়ে একটা প্রশ্নও করে না। রাত 3টার সময় ঘুম ভাঙিয়ে যদি তাকে বলা হয় 2টা দেশি মুরগির ডিম কিনে আনতে, কোনো প্রশ্ন না করেই সে বের হবে এবং খুব অল্প সময়ের মধ্যেই ডিম হাতে উপস্থিত হবে। একবারও জিজ্ঞেস করবে না রাত 2টার সময় ডিমের দরকার কেন। তোমার আজ কম্পিউটার ক্লাস নেই? না। ছুটি নাকি? কম্পিউটারের ইনস্ট্রাক্টরদের কেউ মারা গেছে? না, আমি ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছো? কম্পিউটার স্ক্রিনের আলো চোখে লাগে, চোখ জ্বালা করে, মাথা দপদপ করে। তাছাড়া কিছু বুঝিও না, সব কিছু আওলা লাগে। কম্পিউটারের পড়াশোনা তাহলে বাতিল? হ্যাঁ। 6,000 টাকা ভর্তি কি জলে গেল? হ্যাঁ, গেল। চোখের জন্য ভালো একজন ডাক্তার দেখাও না কেন? যত দিন যাচ্ছে তোমার সমস্যাটা মনে হয় বাড়ছে। ভাইয়া জবাব না দিয়ে বের হয়ে গেল। তার চোখ লাল হয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। চোখ উঠলে যেমন হয় ঠিক সেরকম অবস্থা। ভাইয়া আমার আপন ভাই না, সৎ ভাই। আমার বাবা ইউনিভার্সিটিতে যখন পড়তেন, তখন যে মেয়েটিকে প্রাইভেট পড়াতেন তাকে বিয়ে করে ফেললেন। তাদের একটা ছেলে হলো। তার নাম রাখা হলো হাসানুল করিম। বাবা পড়াশোনা শেষ করে কি একটা স্কলারশিপ জোগাড় করে স্ত্রী পুত্র ফেলে ইংল্যান্ড চলে যান। সেখান থেকেই 2 বছরের মাথায় তিনি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। বাবা দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ে লেকচারারের চাকরি পেয়ে যান, আবার বিয়ে করেন। তাদের একটা মেয়ে হয়। মেয়ের নাম রাখা হয় মৃন্ময়ী। আমি সেই মৃন্ময়ী। আমার যখন 5 বছর বয়স, তখন 12-13 বছরের একটা ছেলে সুটকেস, ব্যাগ এবং বইপত্র নিয়ে আমাদের বাসায় থাকতে আসে। বাবা গম্ভীর মুখে সেই ছেলের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়। এর নাম হাসানুল করিম, ক্লাস 5-এ পড়ে। এ আমার ছেলে।
আমার প্রথম পক্ষের সন্তান, এখন থেকে এই বাড়িতে থাকবে। আমার মা চোখ কপালে তুলে হেঁচকির মতো শব্দ করে বলল, এ কি? প্রথম পক্ষের সন্তান মানে কি? তুমি কি আরো বিয়ে করেছো নাকি? আমি দ্বিতীয় পক্ষ না তৃতীয় পক্ষ? বাবা ঠান্ডা গলায় বললেন, তুমি দ্বিতীয় পক্ষ। কি সর্বনাশ! তুমি কি সত্যি আর একটা বিয়ে করেছিলে? বাবা বললেন, হ্যাঁ করেছিলাম। সেটা একটা দুর্ঘটনা ছাড়া কিছুই না। দুর্ঘটনা নিয়ে চিৎকার করে বাড়ি মাথায় তোলার কিছু নেই। তোমার যদি কিছু বলার থাকে ঠান্ডা গলায় লজিক্যালি বলো। আমার একটাই ভুল হয়েছে, ব্যাপারটা তোমাদের জানানো হয়নি। আই এম সরি ফর দ্যাট। এখন জানলে ফুরিয়ে গেল। মা বললেন, ফুরিয়ে গেল? বাবা বললেন, হ্যাঁ ফুরিয়ে গেল। তুমি যদি মনে করো এত বড় অন্যায় যে করেছে তার সঙ্গে বাস করবে না, আমি তাতেও রাজি। মাই ডোর ইজ ওপেন। মা পুরো ঘটনায় এতই অবাক হলেন যে চিৎকার চেঁচামেচি হইচই করতে পারলেন না। হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। আসলে তিনি বোকা টাইপ বলে বুঝতেও পারছিলেন না কি করা প্রয়োজন। আমার ধারণা এই ঘটনায় তিনি রাগ বা দুঃখ যতটা পাচ্ছিলেন, মজাও ঠিক ততটাই পাচ্ছিলেন। মা মজা পেতে পছন্দ করেন। বাংলা সিনেমা তিনি খুবই আগ্রহ করে দেখেন। এই প্রথম নিজের জীবনে বাংলা সিনেমা চলে এলো। একঘেয়ে জীবনের মধ্যে বড় ধরনের বৈচিত্র্য। খারাপ কি? বাবা আমার দিকে তাকিয়ে বললেন, মৃন্ময়ী, একে একতলার বারান্দাওয়ালা ঘরটায় থাকতে দে। যা, ওকে সঙ্গে করে নিয়ে যা। ওর সাথে কি এনেছে একটু দেখ। টুথপেস্ট ব্রাশ না থাকলে জামানকে বল কিনে এনে দিতে। টগরের ডাকনাম, তুই ভাইয়া ডাকবি, তোর চেয়ে বড়। মার মতো আমিও খুব অবাক হয়েছিলাম। তবে অবাক হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটার জন্য মায়াও লাগছিল, কারণ ছেলেটা আসার পর থেকে নিঃশব্দে কাঁদছিল। ফুটফুটে একটা ছেলে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারোর দিকে তাকাচ্ছে না, তার শরীর সামান্য কাঁপছে। বাবা ছেলেটার দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, তুমি কাঁদছো কেন? কাঁদবে না। ছেলেটা কান্না বন্ধ করল না। সে এমনভাবে মাথা নিচু করে দাঁড়িয়েছিল যে চোখের জল নাক বেয়ে শিশিরের ফোঁটার মতো টপ টপ করে পড়ছিল। তারপর কত দিন কেটে গেছে, ভাইয়া এখন কত বড় হয়েছে। এখনো তার দিকে তাকালে শৈশবের দৃশ্যটা মনে পড়ে। আমি স্পষ্ট দেখি তার নাক বেয়ে টপ টপ করে চোখের পানি পড়ছে। সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে যায়। চোখের সামনে এই দৃশ্যটা ভাসে বলেই ভাইয়া যে বড় হয়েছে এটা আমার মনে থাকে না। মনে হয় তার বয়স যেন কৈশোরেই থেমে আছে, স্টিল ছবির মতো। ছবির মানুষের বয়স বাড়ে না। রাত 12টার মতো বাজে। আমি আমার ঘরের বারান্দায় বসে আছি। পুরো বাড়ির শুধু এই জায়গাটা আমার নিজের। এখানে কারোর ঢোকার অনুমতি নেই। আমার শোয়ার ঘরে যে কেউ আসতে পারে, কিন্তু বারান্দায় না। রেলিংয়ের পাশে দুটো ফুলের টবে অপরাজিতা গাছের চারা লাগিয়েছিলাম। শুরুতে চারা দুটোর অবস্থা জন্ডিসের রুগীর মতো, এখন অবস্থা ভিন্ন। বারান্দার রেলিং গাছে ছেয়ে গেছে। অপরাজিতা ফুল যে এত সুন্দর তাও আমার জানা ছিল না। বারান্দায় যখন বসি মনে হয় নির্জন কোনো পার্কের অপরাজিতার বাগানে বসে আছি। আমাকে ঘিরে ফুলের উৎসব হচ্ছে। ঘুমোতে যাওয়ার আগে আমি কিছুক্ষণেই বারান্দায় বসি। অপরাজিতা ফুলের কোনো গন্ধ নেই। আশ্চর্যের ব্যাপার হলো, বারান্দায় যখন বসি তখন অপরাজিতা ফুলের গন্ধ পাই। গন্ধটা অদ্ভুত। বেলি ফুলের সঙ্গে লেবু পাতা কচলালে হয়তো এরকম গন্ধ হয়। ঘুমোতে যাওয়ার আগে এই বিশেষ গন্ধটা আমার নাকে না এলে ঘুম হয় না। টানা বারান্দায় কে যেন অস্থির ভঙ্গিতে হাঁটছে। অস্থির ভঙ্গিতে হাঁটার মতো মানুষ আমাদের বাড়িতে কেউ নেই। আমরা সবাই সুস্থির, ভদ্র, বিনয়ী এবং নিচু গলায় কথা বলা টাইপ ফ্যামিলি। বাবা যখন মার সঙ্গে ঝগড়া করেন তখনও তার গলা ভদ্রতার সীমা মেনে চলে। পাশের বাড়ির কেউ তার রাগারাগি শুনে ফেলবে কিংবা রান্নাঘরের কাজের বুয়া শুনে ফেলবে এমন কখনো হবে না। বাবা যখন বাড়াবাড়ি ধরনের রাগ করেন তখন নিজে কথা বলা বন্ধ করে দেন। তার রাগের কঠিন কথাগুলো আমাকে মায়ের কাছে নিয়ে যেতে হয়। আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার দিনে বাবা মার মধ্যে ঠান্ডা লড়াই হলো।
এক পর্যায়ে বাবা খুবই রেগে গেলেন এবং আমাকে ডেকে নিয়ে গিয়ে বললেন, তোর মাকে বলতো এ বাড়ি ছেড়ে কিছুদিন তার মায়ের বা বোনের বাড়িতে যেন থেকে আসে। তাকে অসহ্য লাগছে, মুখের দিকে তাকালেই গায়ে আগুন ধরে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, ঘাড় ব্যথা করছে, শেষে স্ট্রোক ফোক হলে বেকায়দা অবস্থা হবে। আমি মার কাছে গিয়ে বললাম, মা, বাবা বোধহয় তোমার সঙ্গে রাগারাগি করছিল, এখন যে কোনো কারণেই হোক রাগটা ঝপ করে পড়ে গেছে। বাবা এখন চাচ্ছে পয়লা বৈশাখে তোমাকে যে শাড়িটা কিনে দিয়েছিল তুমি যেন সেই শাড়িটা পরে বাবার সামনে যাও। মা থমথমে গলায় বললেন, শাড়ি পরে তার সামনে যেতে বলল? একটু আগে এক গাদা কুৎসিত কথা বলেছে, আর এখন বলছে শাড়ি পরে তার সঙ্গে ঢং করতে? আমি কি কাছুয়া নাকি? কাছুয়া আবার কোন বস্তু? কোন বস্তু সেটা তোকে বলতে পারবো না। আসল কথা, তোর বাপের সঙ্গে অনেক ঢং করেছি, আর ঢং করব না। ঢং করতে হবে না, তুমি সেজে গুজে সামনে যাও। শুধু একটা রিকোয়েস্ট মা, কালচে টাইপ লিপস্টিক ঠোঁটে দেবে না, তোমাকে মানায় না। ওই শাড়ি পরবো কি করে? ব্লাউজ বানানো হয়নি। কাছাকাছি কোনো ব্লাউজ নেই? খুঁজলে হয়তো পাওয়া যাবে। তুমি খুঁজতে থাকো মা, আমার দেরি হয়ে যাচ্ছে। আজ প্রথম পরীক্ষা, আধা ঘন্টা আগে যেতে হবে। সিট কোথায় পড়েছে খুঁজে বের করতে হবে। ওই শাড়িটাই বা হঠাৎ পরতে বলছে কেন? ওই শাড়ি নিয়ে তোমাদের মধ্যে নিশ্চয়ই রোমান্টিক কিছু ব্যাপার ট্যাপার আছে। তোমাদের ঝগড়ার ব্যাপারগুলো আমি জানি, রোমান্টিক ব্যাপারগুলো তো জানি না। আমি মার সামনে থেকে চলে গেলাম। মা গেলেন শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ খুঁজতে। তিনি ঠিকই শাড়ি পরে সেজে গুজে বাবার সামনে যাবেন এবং শুকনো গলায় বলবেন, পরলাম তোমার শাড়ি, এখন কি করতে হবে, নাচবো? আমার অতি বুদ্ধিমান বাবা তৎক্ষণাৎ ধরে ফেলবে ঘটনা কি। তিনি নিজেকে সামলে নেবেন এবং হাসি মুখে বলবেন, বাহ, তোমাকে খুব মানিয়েছে তো, একটু নাচো, খারাপ কি? আমার মা যে খুবই বোকা টাইপ একজন মহিলা তা বোঝা প্রায় অসম্ভব। যে কোনো বিষয়ে তিনি বেশ গুছিয়ে কথা বলেন। তার কথা শুনলে মনে হয় ওই বিষয়ে তার গভীর জ্ঞান আছে। আসলে তা না, মা জগতের বেশিরভাগ বিষয় সম্পর্কেই কিছুই জানেন না, জানার আগ্রহ নেই। তবে এই ঘটনা বাইরের কারোর বোঝার সাধ্য নেই। উদাহরণ দিয়ে বলি, একবার আমাদের ড্রয়িং রুমে বাবার কিছু বন্ধু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এদের সঙ্গে বাবার সামান্য যোগাযোগ আছে। 2-3 মাস পর পর দাওয়াত করে খাওয়ান, মিলে আড্ডা জমিয়েছে। মাও আছেন তাদের সঙ্গে। তুমুল আলোচনা চলছে। আলোচনার বিষয় ব্ল্যাক হোল। মাকে দেখে মনে হচ্ছে তিনি গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনছেন এবং ব্ল্যাক হোলের রহস্যময়তায় তিনি চমৎকৃত। স্টিফেন হকিং লোকটার মেধায় অভিভূত। আলোচনার এক পর্যায়ে তিনি গম্ভীর গলায় বললেন, ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি ভয়াবহ, সে সব কিছুই নিজের দিকে টেনে নেয়। আচ্ছা, যদি সমান ক্ষমতার দুটো ব্ল্যাক হোল সামনাসামনি চলে আসে তাহলে কি হবে? দুজনেই তো চেষ্টা করবে অন্যজনকে নিজের ভিতর নিয়ে আসতে। আড্ডা কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। তারপর সবাই কথা বলতে শুরু করলো মার দেওয়া সমস্যা নিয়ে। সবাই মহা উৎসাহী, শুধু বাবা বিরক্ত মুখে মার দিকে তাকিয়ে রইল। কারণ তিনি জানেন মা ভেবে চিন্তে কিছু বলেননি, মনে একটা কথা এসেছে, বলে ফেলেছেন। এখন আবার যাবেন চা নাস্তার ব্যবস্থা করতে। দুটো সমান শক্তির ব্ল্যাক হোল মুখোমুখি থাকলে মার কিছুই যায় আসে না। ওরা ওদের মতো দড়ি টানাটানি করুক, দুজন একটা সময় দুজনকে গিলে ফেলুক, চায়ের সঙ্গে নাস্তা ঠিক মতো দিতে পারলেই তিনি খুশি। অস্থির ভঙ্গিতে টানা বারান্দায় বাবা হাঁটাহাঁটি করছেন। আমাকে দেখে এমনভাবে তাকালেন যেন চিনতে পারছেন না। এর একটাই অর্থ, কোনো একটা বিষয় নিয়ে বাবা খুব চিন্তিত। আমি বললাম, বাবা, ঘুম আসছে না? বাবা বললেন, এখনো বিছানায় যায়নি, কাজেই ঘুম আসছে কি আসছে না বুঝতে পারছি না। এনি প্রবলেম? বাবা গম্ভীর গলায় বললেন, টগরের ঘরে একটা ছেলে এসেছে। ছেলেটাকে আমি চিনি, পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। ছেলেটা মনে হয় রাতে থাকতে এসেছে, আমি নিশ্চিত। আগেও কয়েক রাত এই বাড়িতে কাটিয়েছে। আমি বললাম, এটা এমন কোনো সমস্যা না, আমি ভাইয়াকে গিয়ে বলছি ছেলেটাকে বিদায় করে দিতে।
ছেলেটার সামনে কিছু বলবি না, এদের ঘাঁটানো ঠিক না। তুই বরং টগরকে ডেকে নিয়ে আয়, যা বলার আমি বলবো। ভাইয়ার ঘরে দরজা খোলা, ঘরে বাতি জ্বলছে। ভাইয়া চেয়ারে বসে কি যেন লিখছে। এত রাতে আমাকে ঢুকতে দেখে সে কিছু মাত্র অবাক হলো না, যেন সে আমার জন্যই অপেক্ষা করছিল। লেখা থেকে চোখ না সরিয়েই বলল, কি ব্যাপার? আমি বললাম, কোনো ব্যাপার না তো, তোমার কাছে কেউ কি এসেছিল? ভাইয়া অবাক হয়ে বলল, না তো। বাবার ধারণা কেউ তোমার কাছে এসেছিল। বাবা এটা নিয়ে খুব চিন্তিত। ভাইয়া, তুমি খুব খেয়াল রাখবে কেউ যেন তোমার কাছে না আসে, আর যদি এসেও পড়ে চেষ্টা করবে তৎক্ষণাৎ বিদায় করতে। তাই তো করি। বাবার ধারণা তুমি উল্টোটা করো, মাঝে মাঝে তোমার দু একজন বন্ধু তোমার ঘরে রাত কাটায়। আর কিছু বলবি? বলবো, কথাগুলো শুধু যে বাবার তা না, আমারও কথা। ভাইয়া, সাবধানে থাকো, সময়টা খুব খারাপ। আচ্ছা ঠিক আছে। তুমি কি লিখছো? ভাইয়া চট করে খাতা বন্ধ করে বলল, কিছু লিখছি না, তোর কথা শেষ হয়ে থাকলে চলে যা। কাউকে চিঠি লিখছো নাকি? ভাইয়া মাথা নিচু করে হাসলো। তার হাসি মুখ দেখে আমার আবারও মনে হলো ঢাকা শহরের প্রথম 3জন রূপবান যুবকের মধ্যে ভাইয়া একজন। শৈশবে যাদের খুব সুন্দর দেখায়, যৌবনে তারা কেমন যেন ভোঁতা টাইপ হয়ে যায়। ভাইয়ার বেলা ঘটনা অন্যরকম। যত দিন যাচ্ছে সে ততই সুন্দর হচ্ছে। আমার বুকে ধাক্কার মতো লাগলো। প্রকৃতি রূপবান পুরুষ পছন্দ করে না, তাদের মধ্যে বড় ধরনের কিছু সমস্যা দিয়ে দেয়। ভাইয়ার ভিতর কোনো সমস্যা দিয়ে দেয়নি তো? বাবা উদ্বিগ্ন গলায় বললেন, টগরকে বলেছিস? কিছু বলতে হয়নি বাবা, ভাইয়ার ঘর ফাঁকা, মশা মাছি পর্যন্ত নেই। দেওয়ালে একটা কালো রঙের টিকটিকি ছাড়া কিচ্ছু নেই। ভালো করে দেখেছিস? খাটের নিচে বসে নেই তো? খাটের নিচে বসে থাকবে কেন? এরা ডেঞ্জারাস ছেলে। খাটের নিচে বসে থাকবে, বাথরুমের দরজা বন্ধ করে বসে থাকবে, দরজার আড়ালে থাকবে। যা, আবার যা। কোনো দরকার নেই বাবা। দরকার আছে কিনা সেটা আমি বুঝবো। তোকে দেখতে বলছি, তুই দেখ। আমি আবারও সিঁড়ির দিকে এগোলাম। ভাইয়ার ঘরে দ্বিতীয়বার যাওয়ার কোনো অর্থ হয় না। একতলার বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসব। বাবা নিশ্চয়ই দোতলার বারান্দা থেকে টেলিস্কোপ ফিট করে বসে থাকবে না দেখার জন্য যে আমি দায়িত্ব পালন করছি কিনা। ভাইয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, বাতি নেভানো। আমি নিঃশব্দে দরজার কাছে এগিয়ে গেলাম, কান পাতলাম। ভাইয়ার কথা শোনা যাচ্ছে। সে যে একা একা কথা বলছে তাও না, যে জবাব দিচ্ছে তার গলার স্বর ভারী, রেডিও টিভির অ্যানাউন্সারদের মতো গলা। কথাবার্তা হচ্ছে খুবই হাস্যকর বিষয় নিয়ে। মোটা গলার মানুষটা বলছে, শিউলি পাতা দিয়ে এক ধরনের ভাজি হয়। টগর, তুই খেয়েছিস কখনো? ভাইয়া বলল, না। কচি পাতাগুলি কড়া করে তেলে ভাজা হয়, সঙ্গে থাকে প্রচুর পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ। খেতে অসাধারণ হয়। গ্রামে যখন যাই এটাই হয় আমার প্রধান খাদ্য। দ্বিতীয় খাদ্য কি জানিস? না। দ্বিতীয় প্রধান খাদ্য হলো নাইল্লা পাতা ভাজি। নাইল্লা পাতা ভাজিটা কি? পাট শাককে বলে নাইল্লা পাতা। পাট শাক রান্নার দুটো পদ্ধতি আছে, একটা ঝোলঝোল আর একটা শুকনা শুকনা। আগুন গরম ধোঁয়া ওটা ভাতের ওপর শুকনা নাইল্লা পাতা ছড়িয়ে দিয়ে যদি ভাত খাস, তাহলে তোর মুখে এই জিনিস ছাড়া কিছুই রুচবে না। দেখি একটা সিগারেট দে। সিগারেট তো নাই। সর্বনাশ, সিগারেট ছাড়া এত বড় রাত কাটাবো কি করে? দোকান থেকে নিয়ে আসবো? আরে না, তোর বাসার সামনে পুলিশের 2জন ইনফর্মার বসে আছে। তোর বাবা তো সিগারেট খায়, তার প্যাকেট থেকে একটা সিগারেট ম্যানেজ করতে পারবি না? না। একটা কাগজের দলা পাকিয়ে সিগারেটের মতো বানিয়ে দে, এটাই টানি। কিছু ধোঁয়া যাক, এতে দুটো কাজ হবে, সিগারেটের তৃষ্ণা মিটবে আর ক্ষুধাটা কমবে। আমি নিঃশব্দে দোতলায় উঠে এলাম। বাবা বেতের চেয়ারে ঝিম হয়ে বসে আছেন। তার গা থেকে হালকা গন্ধ আসছে, অর্থাৎ তিনি 2.5 পেগ থেকে 3 পেগ হুইস্কি খেয়ে ফেলেছেন।
বাংলাদেশে মদ্যপান আইন করে নিষিদ্ধ, তবে বিত্তবানদের জন্য আইনের ফাঁক আছে। বিত্তবানদের জন্য বাংলাদেশ সরকারের আবগারি দপ্তর মদ খাওয়ার লাইসেন্স ইস্যু করে। সেখানে লেখা থাকে স্বাস্থ্যগত কারণে তাকে এই পরিমাণ মদ্যপানের অনুমতি দেওয়া হলো। বাবার এই লাইসেন্স আছে। বাবা বললেন, কি দেখলি? দেখলাম কেউ নেই। খাটের নিচ, বাথরুম সব দেখেছিস? হ্যাঁ। আমি কিন্তু স্পষ্ট দেখেছি, একটা ছেলে বিড়ালের মতো এদিক ওদিক তাকিয়ে ঝাঁ করে ওর ঘরে ঢুকলো, স্ট্রাইপ শার্ট গায়ে। তুমি তো মানসিকভাবে উত্তেজিত, এই জন্য এইসব দেখেছ। মানসিকভাবে উত্তেজিত হব কি জন্য? আজহার চাচা তোমাকে কাফনের কাপড় দিয়েছে, এরপর থেকেই তুমি মানসিকভাবে অস্থির হয়ে পড়েছ। তোমার চিন্তা কাজ করছে না। চিন্তা ঠিকই কাজ করছে। আমি শুধু ভাবছি একটা লোক কি করে কাফনের কাপড় উপহার হিসেবে নিয়ে আসে। ওনার কাছে মনে হয়েছে ভালো উপহার। বাবা, তুমি শুয়ে পড়ো, রাত জাগলে তোমার শরীর খারাপ করে। তুই শুবি না? আমার সামান্য দেরি হবে। দেরি হবে কেন? রাতে ভাত খাইনি, এখন দেখি প্রচণ্ড খিদে লেগেছে। ফ্রিজের ঠান্ডা ভাত খাবো না, নতুন করে ভাত রাঁধবো। তুমি বিড়বিড় করছো কেন? কাফনের কাপড়টা দিয়ে গাধাটা আমার মেজাজটা খারাপ করে দিয়েছে। আর তোর মার তো বুদ্ধির কোনো সীমা নেই। সে কাপড়টা রেখে দিয়েছে ড্রেসিং টেবিলের ওপর, যেন ঘরে ঢুকলেই চোখে পড়ে। একটা কাজ করো, কাপড়টা তুমি আমাকে দিয়ে দাও, আমি ওয়ার্ড্রবে রেখে দেবো। আরে না, তুই বাচ্চা মানুষ, তুই কেন তোর ঘরে কাফনের কাপড় রাখবি? বাবা, তুমি ব্যাপারটা মাথা থেকে দূর করে ঘুমোতে যাও। রাতে না ঘুমোলে তোমার খুবই শরীর খারাপ করে। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার প্রেশার বেড়েছে। প্রেশার মেপে দেবো? দরকার নেই। গাধাটা কি করেছে শোন, কাফনের কাপড়ে আতর মাখিয়ে রেখেছে। নাক থেকে আতরের গন্ধটা যাচ্ছে না। সাবান পানি দিয়ে নাক ধুয়েছি, তারপরও যাচ্ছে না। তুই গন্ধ পাচ্ছিস না? না, পাচ্ছি না। মানুষের সামান্য সেন্সও থাকবে না? আমার হঠাৎ ইচ্ছে করলো বাবাকে একটা বিপদে ফেলতে। কাজটা ঠিক না, অন্যায়। তারপর মনে হলো, আচ্ছা দেখি তো কি হয়। আমি বললাম, বাবা, সরু নদীর ইদ্দিশ ভাষা কি? বাবা অবাক হয়ে তাকিয়ে রইল। আমি বললাম, আজহার চাচাকে তুমি সরু নদীর ইদ্দিশ ভাষাটা বলেছিলে। কি বলেছিলাম? বলেছিলে ছেড়াঙ্গা। ছেড়াং হচ্ছে সরু, গা হচ্ছে নদী। ঠাট্টা করছিলাম, ইদ্দিশ ভাষা আমি জানি না। তুমি ঠাট্টা করে বলেছিলে না, খুবই সিরিয়াসভাবে বলেছিলে। আজহার চাচা সঙ্গে সঙ্গে ব্যাপারটা বিশ্বাস করেছে। আমি যে এই ছোট্ট মিথ্যাটা বলেছি তার পিছনে ভালো যুক্তি আছে। যুক্তিটা শুনবি? এর পিছনে তোমার কোনো যুক্তি নেই বাবা। যুক্তিটা তুমি এখন ভেবে ভেবে বের করবে। আমি নিশ্চিত তুমি বেশ ভালো যুক্তি বের করবে। যাই হোক, তুমি ভেবে চিনতে ভালো একটা যুক্তি বের করো, আমি ভোরবেলা শুনবো। এখন দয়া করে ঘুমোতে যাও। বাবা আমার উপর বিরক্ত হয়েছেন কিনা ঠিক বোঝা যাচ্ছে না, তবে তিনি ভুরু কুঁচকে বললেন, আমি লক্ষ্য করেছি আজহার এলেই তুই খাতির যত্নের একটু বাড়াবাড়ি করিস। এটা করবি না। কেন? আমি বললাম, বাবা, তুমি কি আজহার চাচাকে ভয় পাও? বাবা থমথমে গলায় বললেন, ভয় পাওয়ার প্রশ্ন আসছে কেন? আমার মনে হচ্ছে তুমি ভয় পাও। আজহার চাচা না হয়ে যদি অন্য কেউ তোমাকে কাফনের কাপড় দিত, তুমি তাকে কঠিন কিছু কথা শুনিয়ে দিতে। আমি ভদ্রতা করেছি। ভদ্রতাকে তুই ভেবে বসলি ভয়। তোমার মধ্যে ভদ্রতার বাইরেও কিছু ছিল। বাবা বিরক্ত গলায় বললেন, স্মার্ট হওয়া ভালো, কিন্তু নিজেকে অতিরিক্ত স্মার্ট ভাবাটা ভালো না। আমি স্মার্ট না বাবা। আমি যা করি তা হলো দুয়ের সঙ্গে দুই যোগ করে চার হয়েছে কিনা দেখি। সবার বেলায় তাই হয়। তোমার বেলায় দুয়ের সঙ্গে দুই যোগ করলে চারের একটু কম হয়। সেই কমটা কোথায় যায় সেটা বুঝতে পারি না। তুই কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বল তো। আমি শান্ত গলায় বললাম, ভাইয়ার কাছে যে ছেলেটা এসেছে বলে তুমি ভাবছো, সেই ছেলেটা কে? আমি কি করে জানবো সে কে? আমার ধারণা তুমি তাকে চেনো। তোমার সঙ্গে এই ছেলেটার কোনো না কোনোভাবে যোগাযোগ হয়েছে, নয়তো তুমি এত ভয়ে অস্থির হতে না। বাবা কঠিন চোখে তাকিয়ে রইলেন।
আমি রওনা হলাম রান্নাঘরের দিকে। কস্তুরী বেগমকে ডেকে তুলে গরম ভাত রান্না করতে হবে। কস্তুরী বেগমের শাড়ির আঁচলে আলাউদ্দিনের চিরাগের একটা মিনি সাইজ দৈত্য বাস করে বলে আমার ধারণা। এই দৈত্য রান্না বান্না ছাড়া অন্য কোনো কাজ পারে না। যে কোনো রান্না এই দৈত্য অতি নিমিষে শেষ করে ফেলতে পারে। আমি আমার নিজের জন্য রান্না করছি না, ভাইয়ার ঘরে যে ছেলেটি বসে আছে সে খিদায় কাতর আছে, গরম ভাত তার জন্য। অপ্রত্যাশিতভাবে গরম ভাত পেয়ে সে অভিভূত হবে। এই মজার ঘটনা সে মৃত্যুর আগে পর্যন্ত মনে রাখবে এবং অনেক লোকের সঙ্গে গল্প করবে। এই ছেলে যদি বিয়ে করে তাহলে বাসর রাতে স্ত্রীর সঙ্গে এই গল্পটাও করবে। তার মেয়ে যখন বড় হবে কোনো এক রাতে পিতা কন্যা ভাত খেতে বসে গল্প করার সময় এই গল্পটা উঠে আসবে। মেয়ের মা বিরক্ত গলায় বলবে, আচ্ছা এই এক গল্প তুমি কবার করবে বলো তো, বন্ধ করো তো। মেয়ে বলবে, বন্ধ করতে হবে না, আমার শুনতে খুবই ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা বাবা, যে মেয়ে তোমার জন্য খাবার নিয়ে এসেছিল তার নাম কি? নাম তো মা জানি না, নাম জিজ্ঞেস করা হয়নি। মেয়েটা দেখতে কেমন? সেটাও বলতে পারছি না, অন্ধকার ছিল তো ভালো মতো দেখতে পাইনি। এই পর্যায়ে মেয়ের মা মহা বিরক্ত হয়ে বলবে, ওই মেয়ে মা রূপবতী ছিল, রূপবতী না হলে ওই একই গল্প তোর বাবা 5 লক্ষ বার করে। ভাইয়ার ঘরে বসে যে নিচু গলায় গল্প করছিল সে রাতে অবশ্যই ভাইয়ার ঘরে ঘুমাবে না, সে ঘুমাবে ছাদে। ছাদে চিলেকোঠার মতো আছে। চিলেকোঠাটা স্টোর রুম হিসাবে ব্যবহার হয়। তারই এক কোণায় চাদর পেতে শোয়ার ব্যবস্থা আছে। বিপজ্জনক পরিস্থিতিতে এক ছাদ থেকে লাফিয়ে অন্য ছাদে যাওয়া যায় এবং অতি দ্রুত পালিয়ে যাওয়া যায়। ভাইয়ার বন্ধুদের অনেকেই এই কাজটা অতীতে করেছে। ট্রে হাতে আমি চিলেকোঠার সামনে দাঁড়িয়ে বললাম, খেতে আসুন। ছাদ এবং চিলেকোঠা অন্ধকার হলেও সিঁড়িঘরে বাতি জ্বলছে, তার আলোয় কাজ চালানোর মতো দেখা যাচ্ছে। চিলেকোঠায় বাতি আছে, তার সুইচ বাইরে। ইচ্ছে করলেই আমি বাতি জ্বালাতে পারি। তা না করে আবারও বললাম, ভাত নিয়ে এসেছি, খেতে আসুন। 3-4 সেকেন্ড কোনো রকম শব্দ হলো না। তারপর হামাগুড়ি দিয়ে ভাইয়ার বয়সী এক যুবক বের হয়ে এলো। তার চোখ ভর্তি বিস্ময়। আমি বললাম, আপনি কি অন্ধকারে খেতে পারবেন না বাতি জ্বালাতে হবে? সে কিছুই বলল না। আমি বললাম, ঘরে খাবার কিছু ছিল না, গরম ভাতের উপর ঘি দিয়ে দিয়েছি, শুকনা মরিচ ভেজে দিয়েছি, বেগুন ভাজা আছে, আর আপনার একটা পছন্দের খাবারও আছে, পাট শাক ভাজি। আমাদের বুয়ার দেশ ময়মনসিংহের ফুলপুর, সে দেশ থেকে টিন ভর্তি করে পাট শাক শুকিয়ে নিয়ে আসে। টগরের সঙ্গে আমি যখন কথা বলছিলাম আপনি বাইরে দাঁড়িয়ে শুনছিলেন? জি, শুনছিলাম। বাবা সিগারেটের প্যাকেট থেকে 2টো সিগারেটও আপনার জন্য এনেছি। থ্যাংক ইউ। আমি যদি আপনাকে একটা অনুরোধ করি আপনি রাখবেন? অবশ্যই রাখব। ভাইয়ের কাছে কখনো আসবেন না, ভাইয়া বোকা মানুষ, সে কোনো কিছুতে না থেকেও মহাবিপদে পড়ে যাবে। তোমাকে কথা দিচ্ছি আমি আর এ বাড়িতে আসব না। আপনি খাওয়া শুরু করুন, আপনার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমি থাকব। কেউ খুব আগ্রহ করে ভাত খাচ্ছে, এই দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। হাত ধোয়ার পানি এনেছি, নিন হাত ধোন। ভাইয়ার এই বন্ধুর নাম আমি জানি না, আগে দেখেছি কিনা মনে করতে পারছি না। সে হাত ধুয়ে খেতে বসেছে। ভাতের দলা মাখিয়ে মুখে দিতে গিয়ে নামিয়ে রেখে তাকালো আমার দিকে। আমি বললাম, আরাম করে খান তো। সে খুবই তৃপ্তির সঙ্গে খাচ্ছে। একজন ক্ষুধার্ত মানুষ খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে, এই দৃশ্য জগতের মধুর দৃশ্যের একটি। কার যেন কথা, বাবাকে জিজ্ঞেস করে জানতে হবে। কথাটা বাবার কাছ থেকে শুনেছিলাম। প্রথম ক্লাস সকাল 9:30টায়। এই ক্লাসটায় আমি রোজ লেট করি এবং রোজই ভাবি আজ থেকে ক্লাস শুরু হবার 10 মিনিট আগেই ইউনিভার্সিটিতে চলে যাব, ফজলু মিয়ার ক্যান্টিনে কফি খাবো। ফজলু মিয়ার কফি এমন অসাধারণ কিছু না, তবে খুব তাড়াহুড়ো করে খেলে অসাধারণ লাগে। ক্লাস শুরু হয়ে গেছে, এক্ষুনি ক্লাসে ঢুকতে হবে,
অথচ হাতে মগ ভর্তি কফি। তখন কফিটা লাগে অসাধারণ। আমি গাড়িতে উঠতে যাব। দোতলার বারান্দা থেকে মা হাত ইশারায় ডাকলেন। খুবই ব্যস্ত ভঙ্গি, মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা বাসায় ঘটে গেছে। আমি গাড়ি থেকে নামলাম, আবার দোতলায় উঠলাম। মা বললেন, যাচ্ছিস কোথায়? এই ধরনের প্রশ্নের কোনো মানে হয়? মা জানে না আমি কোথায় যাচ্ছি। সকাল 9টায় তাড়াহুড়ো করে ঘর থেকে বের হওয়ার উদ্দেশ্য তো একটাই, ইউনিভার্সিটিতে যাচ্ছি মা। আজ না গেলে হয় না? তেমন ভয়ঙ্কর কিছু ঘটে গেলে না গেলে হয়। ভয়ঙ্কর কিছু কি ঘটেছে? আমার সঙ্গে এক জায়গায় যাবি? সেই এক জায়গাটা কোথায়? তাড়াতাড়ি করে বলো তো মা, দেরি হয়ে যাচ্ছে। মা ঝলমল করে উঠলেন, উত্তেজিত গলায় বললেন, মৌচাক মার্কেট। সিল্ক শাড়ির একটা এক্সিবিশন হচ্ছে, বাণিজ্য মন্ত্রী উদ্বোধন করবেন। তুমি দাওয়াতের কার্ড পেয়েছো? আমি কার্ড পাবো কেন? আমি কি মহিলা এমপি? জাস্ট দেখতে যাব। পছন্দের কোনো শাড়ি পেলে কিনবো, তুই পছন্দ করে দিবি। অনেক শাড়ি একসঙ্গে দেখলে আমার মাথা কেমন যেন এলোমেলো হয়ে যায়। যে রংটা সেখানে সবচেয়ে ভালো মনে হয়, বাসায় এনে দেখবি সেটাই সবচেয়ে খারাপ। তুমি শাড়ি কিনবে এই জন্য আমি ক্লাস মিস দেব? একদিন দিবি, একদিনে তো তুই পণ্ডিত হয়ে যাবি না। শাড়ি এক্সিবিশনে প্রথম দিনেই যেতে হয়, ভালো ভালো শাড়ি প্রথম দিনেই শেষ হয়ে যায়। আমি যাব না মা। এরকম করিস কেন? তুই তো জানিস আমি একা একা কোথাও যেতে পারি না, আমার একা যাওয়া ঠিকও না। ভাইয়াকে নিয়ে যাও, ও ঘরে বসে আছে। ছেলে মানুষ সে, শাড়ির কি বুঝবে? না বুঝলে না বুঝবে, আমি গেলাম। আজও আমার দেরি হয়ে গেল, ফজলু মিয়ার কফিও খাওয়া হলো না। মা উৎসাহী গলায় বললেন, ফজলু মিয়ার কফি ব্যাপারটা কি রে? তোর মুখে আগেও কয়েকবার শুনেছি। আমি জবাব না দিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নামছি। মাও নামছেন। তাকে দেখেই মনে হচ্ছে তিনি টেনশনে পড়েছেন। ফজলু মিয়ার কফির রহস্যভেদ না হওয়া পর্যন্ত টেনশন কমবে না। আমি নিশ্চিত গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আমার মোবাইল বেজে উঠবে। মা জিজ্ঞেস করবেন, ফজলু মিয়ার কফি ব্যাপারটা কী রে? ফ্লাস্কে করে আমার জন্য নিয়ে আসিস তো। মোবাইল টেলিফোনের ঝামেলা ক্লাসের মধ্যেও চলতে থাকবে। মা যদি শেষ পর্যন্ত শাড়ির এক্সিবিশনে যায়, তাহলে সেখান থেকে সাজেশন চেয়ে টেলিফোন আসবে। হালকা গোলাপি রংটা তোর কাছে ভালো না হালকা আকাশি? গাঢ় রঙের কোন শাড়ি কিনবো? মোটা মানুষদের নাকি গাঢ় রং মানায়, তাদের চিকন দেখা যায়, সত্যি নাকি? অযথা আজও ক্লাস দেরি হলো। নতুন একজন টিচার এসেছেন। রোল কল শুরু হয়েছে। তিনি ডাকলেন, রোল 15। আমি ক্লাসে ঢুকতে ঢুকতে বললাম, ইয়েস স্যার। পুরো ক্লাস একসঙ্গে হেসে উঠল। আমাদের এই ক্লাসের হাসির রোগ আছে, অতি তুচ্ছ কারণে সবাই আমরা একসঙ্গে হাসি। নতুন টিচার আমার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি? মৃন্ময়ী। নামটা রেজিস্টার খাতায় আছে, তাও আলাদা করে নাম জিজ্ঞেস করার আনন্দ আছে, তাই না? জি স্যার। ভদ্রলোক বললেন, আমাকে স্যার ডাকবে না। স্যার ডাক আমার খুবই অপছন্দের। ডিজাইন ক্লাসে আমরা সবাই ছাত্র, ঠিক আছে? জি ঠিক আছে। যাও বসো, তুমি বসার পর ক্লাস শুরু হবে। আমি ফরিদার দিকে এগোচ্ছি। ফরিদার পাশের চেয়ারটা আমার, সবসময় সেখানেই বসি। কিছু একটা সমস্যা মনে হয় হয়েছে, সবাই তাকিয়ে আছে আমার দিকে। একজন ছাত্রী সামান্য দেরি করে ক্লাসে এসেছে, সে তার জন্য নির্দিষ্ট করা চেয়ারটায় বসতে যাচ্ছে। এটা এমন কোনো দৃশ্য না যে দম বন্ধ করে তাকিয়ে থাকতে হবে। এটা তো আলফ্রেড হিচকের ছবির সেট না, আর্কিটেকচার বিভাগের 4th সেমেস্টারের ডিজাইন ক্লাস। নতুন টিচারও যে তাকিয়ে আছেন সেটা ওনার দিকে না তাকিয়েও বুঝতে পারছি। মেয়েদের মাথার পেছনে 6টা অদৃশ্য চোখ থাকে। কোনো পুরুষ যদি পিছন থেকে তার দিকে তাকায়, তাহলে সে অদৃশ্য চোখ দিয়ে দেখতে পায়। মৃন্ময়ী, জি, তুমি কি সবসময় এই চেয়ারটায় বসো? আজ প্রথম দিন, কাজেই আমি কিছু বলছি না। সবাই আজ তাদের পছন্দের জায়গায় বসবে। কাল থেকে এই নিয়ম থাকবে না, একই চেয়ারে কেউ দ্বিতীয় দিন বসবে না। মানুষ কন্ডিশনাল হতে পছন্দ করে। খাবার টেবিলে দেখবে প্রত্যেকের জন্য জায়গা ঠিক করা।
এই চেয়ারটা মার, এই চেয়ারটা বড় মেয়ের, খেতে বসলে ওই চেয়ার ছাড়া কেউ বসবে না। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পরে থাকতে। আমরা যারা ডিজাইন ক্লাসের ছাত্র, আমাদের শিকল ভাঙতে হবে সবার আগে। মৃন্ময়ী, কি বলছি বুঝতে পারছো? পারছি স্যার। আগে একবার বলেছি, আবারও বলছি, আমাকে স্যার ডাকবে না। ফরিদা উঠে দাঁড়িয়ে বলল, স্যার না ডাকলে আপনাকে কি ডাকবো? নাম ধরে ডাকবে। আমার নাম কাউসার, বোর্ডে লিখে দিচ্ছি। ভদ্রলোক বোর্ডের কাছে গিয়ে বড় বড় করে লিখলেন, COWSIR। আমি ছোট্ট করে নিঃশ্বাস ফেললাম। ভদ্রলোক তাকিয়ে আছেন আমার দিকে। নামের বিচিত্র বানান দিয়ে তিনি কি সবাইকে অভিভূত করতে চাইছেন? নাম নিয়ে এই রসিকতা তৈরি করতে তার নিশ্চয়ই বেশ কষ্ট করতে হচ্ছে। এই রসিকতায় নিশ্চয়ই অতীতে অনেকে মজা পেয়েছে, আমি পাচ্ছি না। আমার বিরক্তি লাগছে। আচ্ছা, আমি কি আমার নাম এমন কিছু করে লিখতে পারি? মৃন্ময়ী না লিখে লেখা যেতে পারে MRINMOYE। তাতে লাভ কি কিছু হয়? নামের আগে MR চলে আসে, এইটুকুই লাভ। ভদ্রলোকের বয়স কত হবে? 35 কিংবা তার চেয়ে কম। 5 মিশালি রঙের ভর্তি শার্ট পরে আছেন। ডান হাতে লাল রঙের ব্যান্ড জাতীয় কিছু। পাঙ্কু বলতে পারলে ভালো হতো। তা বলা যাবে না, ভদ্রলোকের PhD ডিগ্রি আছে। আমাদেরকে জানানো হয়েছে অসম্ভব মেধাবী একজন টিচার জয়েন করেছেন। তিনি ডিজাইন ক্লাস নেবেন। বড়লোকের ফেলটুস ছেলে হাতে লাল ব্যান্ড পরলে পাঙ্কু হয়ে যায়, কিন্তু PhDওয়ালা অসম্ভব মেধাবী কেউ কি তা হন? সহজ সাধারণ কিছু পরে থাকলে তাকে অনেক সুন্দর লাগতো। আমার ধারণা, ভদ্রলোক যদি কালো প্যান্টের ওপর হালকা হলুদ পাঞ্জাবি পরতেন, তাকে অনেক বেশি ভালো মানাতো। ফরিদা ফিসফিস করে বলল, এই লোক নাকি দারুণ ব্রিলিয়েন্ট। আমেরিকান ইউনিভার্সিটি থেকে রেকর্ড নাম্বার পেয়ে পাশ করেছে, কিন্তু নিজের নাম নিয়ে কি ছাগলামি করছে দেখেছিস? আমাদের স্কুলের ছাত্র ভেবেছে কিনা কে জানে। যখন ধরা খাবে তখন টের পাবে। ভদ্রলোক ফরিদার দিকে তাকিয়ে বললেন, তুমি মনে হয় আমাকে নিয়ে মাছ করছো? ফরিদা শুকনো মুখে বলল, মাছ করছি মানে কি স্যার? মাছ মানে ফিশ। তুমি আমাকে নিয়ে ফিস করছো? যাই হোক, ভালো করে লক্ষ্য করো, আমার নামের মধ্যেই স্যার আছে। নামের শুরুতে একটা নিরীহ প্রাণী আছে। আমি নিজেও এই প্রাণীর মতোই নিরীহ। আমি যতদূর জানি, আজ তোমাদের একটা প্রজেক্ট জমা দেওয়ার কথা। টেবিল ল্যাম্প। তোমরা প্রজেক্ট এনেছো? ফরিদা বলল, আমি ছাড়া সবাই এনেছে। তুমি আনোনি কেন? আমি কখনোই সময় মতো কোনো প্রজেক্ট জমা দিতে পারি না। কোনো সমস্যা নেই, তোমার যখন প্রজেক্ট জমা দিতে ইচ্ছা করবে জমা দেবে, এতে নাম্বার কাটা যাবে না। আমার ক্লাসে নাম্বার কাটা যাওয়ার কোনো সিস্টেম নেই, আর আমার ক্লাসে দাঁড়িয়ে প্রশ্নের জবাব দেওয়ার কিছু নেই। প্রজেক্ট জমা নেওয়া শুরু হওয়ার আগে কিছুক্ষণ গল্প করলে কেমন হয়? ফরিদা বলল, ভালো হয় স্যার। কাউসার বলল, একটু আগেই বলেছি আমাকে স্যার ডাকা যাবে না। আমি প্রশ্নটা আবার করছি, প্রজেক্ট জমা নেওয়া শুরু হওয়ার আগে কিছুক্ষণ গল্প করলে কেমন হয়? ফরিদা বলল, ভালো হয় ভাইয়া। আমরা সবাই হেসে উঠলাম। আমার মনে হচ্ছে এই ভদ্রলোক নিজেকে ইন্টারেস্টিং করার প্রাণপণ চেষ্টা করছেন। এক্ষুনি হয়তো পকেট থেকে কয়েন বের করে কয়েন ভ্যানিশের একটা ম্যাজিক দেখাবেন। ক্লাসের ফাঁকে ফাঁকে জোক বলে সবাইকে হাসাবেন। কিছু জোক থাকবে মোটামুটি অশ্লীল, এবং তিনি যে মহাজ্ঞানী এই ব্যাপারটা বোঝানোর জন্য কঠিন কঠিন সব তত্ত্ব কথা বলবেন। সদ্য আমেরিকা ফেরত শিক্ষকরা আমেরিকান শিক্ষকদের কাছ থেকে অনেক ফাজলামি শিখে আসে। এই জিনিস যে বাংলাদেশে চলে না তা বুঝতে পারে না। কিছুদিন আমেরিকান ফাজলামি করে ঠান্ডা হয়ে যায়। আমি নিশ্চিত এই ভদ্রলোক 2-3 মাসের মধ্যেই বদলাবেন এবং সময় মতো প্রজেক্ট জমা না দেওয়ার জন্য নাম্বার কাটা শুরু করবেন। আচ্ছা বলো, সুন্দর ব্যাপারটা কি? কিছু কিছু বস্তু দেখে আমরা বলি সুন্দর। কেন বলি? এই ছেলে নারকেলের মালা দিয়ে একটা টেবিল ল্যাম্প বানিয়েছে, আমরা বললাম সুন্দর হয়েছে। কেন বললাম?
কেউ জবাব দিল না। ভদ্রলোক বললেন, সুন্দর অসুন্দরের প্রভেদটা আমরা কিভাবে করি? এবারেও সবাই চুপ করে রইল। ভদ্রলোক 3টা ফুল স্কেপ কাগজ দিয়ে দলা পাকিয়ে 3টা বলের মতো বানালেন। 3টা 3 ধরনের বল। তারপর বললেন, টেবিলের উপর 3টে বল দেখতে পাচ্ছ? 3টে বলের মধ্যে একটা অনেক সুন্দর লাগছে, বলো দেখি কোনটা? বেশ কয়েকজন ছাত্র একসঙ্গে বলল, মাঝেরটা। ভদ্রলোক বললেন, এখন দেখো কি করি। বলের ওপর আমি আলো ফেলবো। আলো এমনভাবে ফেলা হবে যে মাঝের বলটা আর সুন্দর লাগবে না। আমি অবাক হয়েই দেখলাম ভদ্রলোকের কথা ভুল না। মাঝখানের বলটা এখন আর সুন্দর লাগছে না, বরং প্রথম বলটা সুন্দর লাগছে। ভদ্রলোক মাথার চুল ঝাঁকিয়ে বললেন, এখন বলো দেখি সুন্দর কি? ডিফাইন বিউটি। মৃন্ময়ী, তুমি বলো সুন্দর কি? আমি চুপ করে আছি। সুন্দর অসুন্দরের কচকচানিতে যেতে চাচ্ছি না। তাছাড়া আমার মোবাইল বাজতে শুরু করেছে। মা টেলিফোন করছেন, হয়তো শাড়ি বিষয়ে কিছু বলবেন। সিল্ক এক্সিবিশনে মা যাবেন না, তা হবে না। আমি মোবাইল অফ করে দিলাম। মৃন্ময়ী, চুপ করে আছো কেন? বলো সুন্দর কি? উঠে দাঁড়াতে হবে না, বসে বসে বলো। মোবাইলে মনে হয় কেউ একজন তোমাকে ফোন করছে। নাম্বারটা দেখে রাখো, আমার প্রশ্নের জবাব দিয়ে কল ব্যাক করো। আমি বললাম, যা দেখতে ভালো লাগে তাই সুন্দর। তুমি বলতে চাচ্ছ যা দেখে চোখে আরাম পায় তাই সুন্দর? জি। তার মানে হলো চোখ সবসময় আরাম পায় না, সবসময় একটা কষ্টের মধ্যে থাকে, মাঝে মাঝে সে আরাম পায়। যা দেখে সে চোখে আরাম পায় তাকে বলি সুন্দর, এই তো? আমি বুঝতে পারছি না, একটু কনফিউজড বোধ করছি। কনফিউজড বোধ করলে লজ্জা পাওয়ার কিছু নেই। সৌন্দর্যের ব্যাখ্যার ব্যাপারে অনেক বিখ্যাত মানুষই কনফিউজড বোধ করেছে। নোবেল পুরস্কার পাওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন আইনস্টাইনের সঙ্গে দেখা করার জন্য। আইনস্টাইন হঠাৎ করে তাকে প্রশ্ন করলেন, সৌন্দর্যের ব্যাখ্যা কি? রবীন্দ্রনাথকে থমকে যেতে হয়েছিল। যাই হোক, মৃন্ময়ী সৌন্দর্যের ব্যাখ্যা দিতে পারছে না। ভদ্রলোক হাসি মুখে এক একজনের দিকে তাকাচ্ছেন। তার দৃষ্টি হঠাৎ থমকে গেল। তিনি বললেন, ইয়াং ম্যান, আশকার না তোমার নাম? আশকার খুব হকচকিয়ে গেল। উঠে দাঁড়িয়ে বলল, ইয়েস স্যার। তোমার নাম যে আশকার এটা কি করে জানলাম বলো তো? বলতে পারছি না স্যার। আমি রোল কল করার সময় সবার নাম দেখে নিয়েছি। 17টা নাম মনে রাখা এমন কোনো কঠিন ব্যাপার না। নাম মনে রাখারও পদ্ধতি আছে, তোমরা চাইলে তোমাদের শিখিয়ে দেবো। এখন তুমি বলো সৌন্দর্য কি? জানি না স্যার। মনে করো তুমি গুলশান এলাকায় হেঁটে যাচ্ছ, চারপাশে দালান। তুমি কোনোটাকে বলছো সুন্দর, কোনোটাকে বলছো অসুন্দর। কেন বলছো? বিচার বিবেচনাটা কিভাবে করছো? আশকার বলল, আমি কোনো বিচার বিবেচনা করি না স্যার। আমি হেঁটে চলে যাই, হাঁটার সময় মাটির দিকে তাকিয়ে হাঁটি। ক্লাসের সবাই হেসে উঠল। সবচেয়ে বেশি হাসলেন কাউসার স্যার। হাসি থামিয়ে বললেন, ভালো আর্কিটেক্ট হওয়ার সম্ভাবনা তোমার সবচেয়ে বেশি। যারা সারাক্ষণ সুন্দর সুন্দর নিয়ে চিন্তাভাবনা করে তারা আসল কাজ করতে পারে না। যেমন ধরো আমি যে কটা ডিজাইন করেছি তার সব কটাই অতি নিম্নমানের। যাই হোক, এসো মূল বক্তব্যে ফিরে যাই। সৌন্দর্য সম্পর্কে আমরা নিজের ব্যাখ্যাটা বলি। খাতা খুলবে না, আমি যা বলবো শুধু কানে শুনবে, খাতায় নোট করবে না। আমার নিজের ধারণা, জীবন্ত কিছু মানেই সুন্দর। জড় বস্তুকে তখনই সুন্দর মনে হবে যখন মনে হবে এর ভিতর প্রাণ আছে। প্রাণটা স্পষ্ট না, অস্পষ্ট, তবে আছে। যখন মনে হবে আছে, তখনই সেটা আমাদের কাছে সুন্দর লাগে। এক গাদা রড আয়রন তুমি ফেলে রাখলে, এর মধ্যে প্রাণ নেই, কাজেই অসুন্দর। ওয়েল্ডিং মেশিন এনে জোড়া লাগিয়ে লাগিয়ে তুমি একটা খাট তৈরি করলে, খাটের মধ্যে প্রাণ তৈরি হলো। খাটটাকে দেখে মনে হচ্ছে কেউ যেন খাটে ঘুমোতে আসলে তার আনন্দিত বোধ হবে, কাজেই খাটের সৌন্দর্য তৈরি হলো। এই প্রাণ যে যত বেশি তৈরি করতে পারবে সে তত বড় শিল্পী। আমার বক্তৃতা কি কঠিন মনে হচ্ছে?
না। এখন একটু কঠিন কথা বলি। সৌন্দর্যের সঙ্গে সবসময় দুঃখবোধ মেশানো থাকে। মহান সৌন্দর্যের সঙ্গে বেদনাবোধ মেশানো থাকতেই হবে। এডগার এলেন পোর এই কয়েকটা লাইন ব্যাপারটা সুন্দর করে ব্যাখ্যা করে। খাতা খোলো, এই কয়েকটা লাইন খাতায় লিখে নাও। তার মধ্যে সৌন্দর্য হচ্ছে আ ফিলিং অফ স্যাডনেস অ্যান্ড লঙ্গিং দ্যাট ইজ নট আ কিন অফ পেন অ্যান্ড রিসেম্বলস সরো অনলি অ্যাজ দ্য মিস্ট রিসেম্বলস দ্য রেন। তোমাদের প্রজেক্টগুলো জমা নিয়ে আমি এখন তোমাদের ছুটি দিয়ে দেবো। তোমাদের একটা হোম অ্যাসাইনমেন্ট আছে, সৌন্দর্য কি এই নিয়ে 1 পৃষ্ঠার একটা লেখা লিখবে। কোন মনীষী সৌন্দর্য সম্পর্কে কি বলেছেন এই সব কচকচানি না, তুমি কি ভাবছো সেটা লিখবে, ঠিক আছে? জি ঠিক আছে। এখন আমি তোমাদের কাছে একটা পরীক্ষা দেব। এক এক করে তোমাদের 17 জনের নামই আমি বলবো। আমি যখন বলেছিলাম তোমাদের সবার নাম আমি জানি, তখন তোমরা সেটা বিশ্বাস করনি। প্রথমেই যদি আমার কথার উপর বিশ্বাস না থাকে, পরে আরও থাকবে না। টিচার হিসাবে আমি যা বিশ্বাস করাতে চাইবো তা বিশ্বাস করাতে পারবো না। ফরিদা বলল, স্যার আপনার পরীক্ষা দিতে হবে না, আপনি ফেল করবেন। তখন আমাদের সবার খারাপ লাগবে। আমরা সবাই হেসে উঠলাম। আমাদের নাম্বার বলতে শুরু করলেন। কোনো ভুল হলো না। সবাইকে খানিকটা চমকে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মৃন্ময়ী, রোল 15, ক্লাসের শেষে তুমি আমার সঙ্গে দেখা করবে। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। গল্পের পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে।